কবিতার অসহ্য লাগছে সবকিছু। যদি মরে যেতে পারতো তবেই হয়তো শান্তি পেত। যদি দুনিয়া থেকে নিজের অস্তিত্ব মুছে ফেলতে পারতো তবেই হয়তো মুক্তি পেত। এতগুলো মানুষের দীর্ঘশ্বাসের কারণ সে কিভাবে বাঁচবে সে বাকি জীবন। দুবার কলিং বেল বাজানোর পর দরজা খুলল সোহাগ। দেখে সামনে রিজা দাঁড়িয়ে। তাকে দেখি রিজা আহ্লাদে গদগদ হয়ে জিজ্ঞেস করে, আমরা আসছি 15 দিন হয়ে গেছে সোহাগ ভাই, আর তুমি আজ আসলা? এত দেরি করলে কেন? জানো, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। সোহাগ নিজেকে সংযত রাখার চেষ্টা করে বলে, কতটা অপেক্ষা করেছিলি বুঝতেই তো পারছি। 15 দিন পরে আসছি, তাতেই তুই দরজার সামনে থেকে সরে যাচ্ছিস না? আরো আগে আসলে তো দরজাই খুলতিস না। রিজা নিজের ডান হাত দিয়ে কপাল চাপড়ে বলে, ও হো, হ্যাঁ তাই তো। এসে এসো, ভিতরে এসো। সোহাগ ইতস্ত করে এদিক সেদিক তাকায়। রিজা বলে, ওই রুমটা মায়া আপুর, তুমি যাও। সোহাগ বিরক্ত হয়। মেয়েটা ভদ্রতা বোঝে না এখনো। কারো বাড়িতে এসে যে এইভাবে ঢোকা যায় না কারো রুমে, সেটা সে বুঝে না। বুঝবে বা কিভাবে? সারা জীবন গ্রামে থেকে হুট করে শহরে আসলে তো এটাই হবে। বিরক্ত হয়ে বলে, চাচি কই, ওনাকে ডেকে দে। রিজা মায়ের রুমে গিয়ে বলে, মামি, সোহাগ ভাই এসেছে মায়া আপুকে পড়াতে। মায়া আপু তো গোসল করছে, সোহাগ ভাইকে কি মায়া আপুর রুমে বসতে বলবো? রিজা হয়তো আরো কিছু বলতো, কিন্তু সেই সুযোগ তাকে দেয়নি সাগরিকা। মাথায় কাপড় দিয়ে বসার রুমে গিয়ে দেখে সোহাগ এখনো ঠায় দাঁড়িয়ে আছে। তাকে দেখে সোহাগ সালাম দিলে সালামের উত্তর নিয়েই সে সোহাগকে বলে, দাঁড়িয়ে আছো কেন বাবা? এই বসো। মায়া আসলে কিছুক্ষণ আগেই কলেজ থেকে ফিরেছে, ফ্রেশ হচ্ছে, তুমি বসো, ও এসে পড়বে। সোহাগ বসলে সাগরিকা কিচেনের দিকে যায়। রিজা সোহাগের কাছে এসে মুচকি হেসে এসে নিজেদের জন্য বরাদ্দকৃত রুমে যায়। মায়েদের বাড়ির গেস্ট রুমটা এখন আর তার মায়ের রুম। ড্রেসিং টেবিলের সামনে এসে নিজের দিকে তাকায় সে। কি ভেবে নিজেকে দেখে মুচকি হাসে বারবার। চট করে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে এসে মুখে ক্রিম লাগিয়ে কড়া লাল রঙের লিপস্টিক ঠোঁটে লাগিয়ে নেয় সে। টিপের পাতা থেকে ছোট্ট একটা লাল টিপও কপালে পড়ে সে। সামনের চুলগুলো বের করে গালের উপর রাখে। নিজেকে দেখে নিজেই লজ্জায় লুতুপুতু হয় সে। শেষ একবার নিজেকে আয়নায় দেখে রুম থেকে বের হতেই আবার কি মনে হতে ছুটে এসে রুমে এসে দুহাত ভর্তি করে লাল কাচের চুড়ি পরে নেয় সে। আরো একবার আয়নায় নিজেকে দেখে নিয়ে ড্রেসিং রুমের দিকে পা বাড়ায়। সোহাগের সামনে গিয়ে বলে, সোহাগ ভাই, তুমি কি কিছু খাবে? আমি কি কিছু বানিয়ে আনবো? সোহাগ একবার ওর দিকে তাকিয়ে থ হয়ে যায়। এ কোন রিজা? কে দেখেছে সে? গায়ের সেই আলাভোলা মেয়েটা এই কি সাজ দিয়েছে! আর এই কয়েকদিনেই যেন শরীরের রং বদলেছে। গায়ে নতুন জামা, নতুন সাজ, একই অবস্থা। কিন্তু রিজার কথায় বেশ লজ্জা পায় সে। ভাগ্যিস কেউ নেই এখানে, নয়তো শুনলে কি একটা বিচ্ছিরি অবস্থা হয়ে যেত। কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? না, এমনি। মায়াকে ডেকে দে তো, আমি ওকে পড়াতে এসেছি, তুই যা। রিজা লজ্জা পেয়ে সেখান থেকে চলে গিয়ে ভাবে, ইস, কিভাবে তাকিয়েছিল আমার দিকে, ভাবতেই তো লজ্জা লাগছে। কিন্তু রিজা সেখান থেকে চলে যেতেই সোহাগ বিড়বিড় করে বলে, গ্রামের চাচাতো বোন হুট করে শহরে আসলে এরকম উদ্ভট সাজ দিবেই, হাস্যকর। তোর বান্ধবী তো দেখছি খুব মুডি, মাঝে মধ্যে এমন ভাব করে যেন আমাকে খুব শ্রদ্ধা করে, আর মাঝে মধ্যে তো মনে হয় চেনেই না। মুখ গোমরা করে বলে কাব্য। হঠাৎ আমার বান্ধবীকে নিয়ে হঠাৎ এত আগ্রহ কেন তোর? আচার মুখে নিয়ে বলে কবিতা, আমি তো শিক্ষক, আমার তো একটা সম্মান আছে নাকি? তো কি করেছে আমার বান্ধবী? ক্যাম্পাস থেকে বের হয়ে দেখি রিক্সার জন্য অপেক্ষা করছে। আমাকে দেখে ছুটে সামনে রিক্সায় উঠলো। কেন, একটা সালাম দিয়ে গেলে কি হতো? আজব, ওই সময় কত ভিড় থাকে জানিসই তো। নয়তো সামনে রিক্সা পেয়েছিল তাই সেটাতে উঠে গিয়েছিল, আর তোকে আগ বেজে সালাম দিতেই হবে কেন? ক্লাসের কত মেয়েই তো অভিযোগ করে তুই নাকি তাদের সালামের জবাব নিস না, তাহলে আমার বান্ধবীর সালামের এত দাম কেন? আরে ওইসব গায়ে পড়া মেয়ে আমার ভালো লাগে না আসলে। আসতে যাইতে সব সময় সালাম দিয়ে হাসা লাগবে কেন? আর মেসেঞ্জার তো স্যার, এটার সমস্যা ওটার সমস্যা নিয়ে পড়েই থাকে। আমি পরাজয় বোঝাতে গেলে হয় বলে কোনো রেস্টুরেন্টে দেখা করে সলভ করে দিতে হবে, না হলে একটা এক্সট্রা প্রাইভেট পড়াতে। তুই বল, আমার পক্ষে কি সেটা সম্ভব? বুঝতে পেরেছি জনাব, আপনার কি চাই? এই, আমি আবার কি চাই? কি বুঝেছিস তুই? আপনি যা বোঝালেন আর কি। আর শোন, ওর বাসায় আজ থেকে নতুন একটা টিউটর আসবে। এই সময় পড়াশোনার পড়ানোর কথা, সেজন্য হয়তো ওইভাবে ছুটে গিয়েছে। হাউস টিউটর? ছেলে না মেয়ে? কবিতা চোখ শুরু করে জবাব দেয়, কেন, তা দিয়ে তোর কি?
কাব্য থতমত খেয়ে বলে, আমার আমার আবার কি, আমি তো এমনিতে জিজ্ঞেস করছিলাম। ছেলে টিউটর, ওর বাসায় পড়াবে। কবিতা বিরক্ত হয়ে বলে, না, হাউস টিউটর রাস্তায় পড়াবে, ইডিয়েট। তুই না টিচার? আমার তো মানতেই কষ্ট হয়। মানতে হবে না তোকে। তা হঠাৎ টিউটর লাগবে যে? আরে ওর বাবার বন্ধুর ছেলে, গ্রামে গিয়ে পরিচয় হয়েছে, তাই ওর বাবা পড়াতে বলেছে। ও আচ্ছা। কেন, তোর জ্বলছে নাকি? মায়া কি আমার বউ না গার্লফ্রেন্ড যে আমার জ্বলবে? হ্যাঁ, সেটাই। না জ্বললেই ভালো। আমি কিন্তু যে বেগুন পুড়ে যাওয়ার তীব্র গন্ধ পাচ্ছি। আজাইরা কথা বলবি না বলে দিচ্ছি। তুইও আর প্যাচ প্যাচ করিস না আমার সাথে। বিকেলে ওর সাথে দেখা করব, ওর বাসায় যাব। কক্সবাজার থেকে কত কি এনেছি ওর জন্য, সেগুলো দিতে। ওর ফুফাতো বোন নাকি এসেছে, তাকেও দেখাতে যাব। এই ভাইয়া, আমাকে কি একটু ড্রপ করে দিয়ে আসবে প্লিজ? কাব্য প্রত্যুত্তরে শুধু বলে হুম, কিন্তু বুকের ভিতর একটা খচখচানি থেকে যায়। কিছুতেই সেটাকে থামাতে পারছে না সে। তার ইচ্ছে করছে মায়াকে সবকিছু বলে দিতে। তার কেন মনে হচ্ছে মায়াকে হারিয়ে ফেলবে সে। উফ, মন, তুমি এত উথলা হচ্ছ কেন? টপ টপ করে পানি পড়ছে মায়ার চুলগুলো থেকে। গোলাপি অষ্টদয় যেন আকর্ষণ করছে সোহাগকে। আর চোখ দুটো যেন তার একটা গভীর সমুদ্র। গোসল করে মেয়েটাকে কি স্নিগ্ধ লাগছে। বারবার নিজেকে সংযত করতে চাইছে সে, কিন্তু বেহায়া চোখগুলোর নিষিদ্ধ জিনিসের প্রতি যেন আকর্ষণ বেশি। মায়াকে সে জিজ্ঞেস করে, এয়ার চেঞ্জ পরীক্ষা কেমন হয়েছে তোমার? রেজাল্ট কেমন এসেছিল? সবগুলোই ভালো হয়েছিল ভাইয়া, শুধু ফিজিক্সটা বাদে। এই জন্যই এখন ওইটার উপরই জোর দিচ্ছি। ও, ব্যাপার না, এখন অনেক সময় আছে, সময় নিয়ে পড়াবো। তাহলে বেশ ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সোহাগ লক্ষ্য করে ড্রয়িং রুমে উল্টো পাশের রুমের দরজার সামনে লাগানো পর্দার নিচে রিজার পা দেখা যাচ্ছে। সে মাঝে মাঝেই বাইরে উঁকি দিয়ে তার দিকে তাকিয়ে নিজেই হাসছে, আবার নিজেই লজ্জা পেয়ে চলে যাচ্ছে। সোহাগের ভীষণ অস্বস্তি লাগছিল। সে জানে রিজা তার কাছে কি চায়, কিন্তু সেটা এই জন্মে সম্ভব না। প্রথমত সে মায়াকে ভালোবাসে, আর দ্বিতীয়ত তাদের মধ্যে কোনো কিছুরই মিল নেই। দুই পরিবারের মধ্যে কোনো মিলই নেই। কোনোভাবেই এই বিষয়টা সম্ভব না। শুধুমাত্র মায়ার জন্য সে কিছুই বলতে পারছে না। একটা ধমক পর্যন্ত দিতেও পারছে না। চাইলেও বাসাটা থেকে চলে যেতে পারছে না। তাহলে যে মায়ার সাথে কোনো যোগাযোগই থাকবে না তার। কিন্তু এই নির্বোধ মেয়েটাকেও সহ্য হচ্ছে না তার। কি করবে সে এইবার? কিছুই মাথায় আসছে না তার। সোহাগ যেহেতু আজ প্রথম এসেছে, তাই সাগরিকা তাকে দুপুরের খাবার না খাইয়ে ছাড়ে না। খাবার খাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে যখন বের হতে যাচ্ছিল, তখন সে দেখলো রিজা গুটিসুটি পায়ে এগিয়ে এসেছে তার দিকে। সে আশা করেছিল মায়া আসবে, কিন্তু মায়ের একটা কল আসায় সে তার রুমের ভিতরে চলে গিয়েছিল। সোহাগ মন খারাপ করে যখন লিফটে উঠে লিফটের দরজা লাগিয়ে দিচ্ছিল, তখন মায়া ছুটে এসে লিফটে ঢুকে পড়ে। সোহাগ প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালে মায়া বলে, আমার বান্ধবী আসছে নিচে, ওকে নিতে যাচ্ছি ভাইয়া। সোহাগ মুচকি হেসে লিফটের দরজা বন্ধ করে লিফট চালু করে দেয়। দুজনের মাঝেই কেউ তেমন কথা বলে না, শুধু একবার সোহাগ বলে, ভালোভাবে পড়াগুলো শেষ করো মায়া। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করলে জমে থাকবে না কিছুই। মায়া শুধু প্রত্যুত্তরে মুচকি হাসে। এদিকে কবিতা কাব্যকে জোর করতে যাচ্ছে, সে তাকে লিফটে করে মায়াদের বাসার সামনে পর্যন্ত দিয়ে আসে। মুখে কাব্য না না বললেও মনে মনে চাইছে মায়াকে দেখে আসতে। তাই একটু জোরাজুরি করতেই সে রাজি হয়ে যায়। লিফটের সামনে এসে দাঁড়াতেই দেখতে পায় লিফটটা নিচের দিকে নামছে। কাব্য কবিতাকে বলে, তুই তো মোটা হচ্ছিস, সিঁড়ি দিয়ে উঠলেই তো পারিস। 13 তলায় তুই উঠতে পারবি? কাব্য আর কিছু না বলে সামনের দিকে তাকায়। হঠাৎ গ্রাউন্ড ফ্লোরে এসে থেমে যায় লিফটটা। কয়েক সেকেন্ড পরেই দরজা খুললে দেখে মায়া আর তার পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটিকে দেখেই ভ্রু কুঁচকে ফেলে কাব্য। কবিতা মায়াকে বাইরে বের করে এনে বলে, কতদিন পর দেখা হলো বান্ধবী। আমাকে তো ভুলেই গেছোস। মায়া কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই সোহাগ বের হয়ে এসে কাব্যকে দেখে বলে, আসসালামু আলাইকুম বড় ভাই, আপনি এখানে? মায়া আর কবিতা অবাক হয়ে যায়। মায়া ভাবে কাব্যকে সোহাগ ভাই চিনাবে কিভাবে।
আর কাব্য হিসাব মেলাতে থাকে, এই ছেলে মায়ার সাথে কেন, আর তাকেই বা চিনি কিভাবে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে কিভাবে চিনো? ভ্রু কুঁচকে প্রশ্ন করে কাব্য। ভাইয়া, আমি সোহাগ, আপনার জুনিয়র ছিলাম। হলে আপনি আমাকে একটা সিটের ব্যবস্থা করে দিয়েছিলেন। ও আচ্ছা, কোন ডিপার্টমেন্টে তুমি? পদার্থবিদ্যা ভাইয়া। এইবার কোন ইয়ারে? ফাইনাল। জি ভাইয়া, আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। সেই রাতে আপনি না থাকলে আমি হয়তো শেষই হয়ে যেতাম। বাদ দাও পুরোনো কথা, এখানে কি করছো? সোহাগ উত্তর দেওয়ার আগে মায়া বলে, স্যার উনি আমার কাজিন, আমাকে প্রাইভেট পড়াতে এসেছিলেন। ও আচ্ছা, স্যার আমাদের বাসায় চলুন না। না, আজ না মায়া, অন্য কোনো দিন। কবিতা মায়াকে, তো নিচেই এসেছে, তুই চলে যা ওর সাথে। আচ্ছা ভাইয়া। সোহাগ মায়ার দিকে তাকিয়ে বলে, আসি মায়া। কাব্য সহসা সোহাগের দিকে তাকায়। ওর চোখে মায়ার জন্য মুগ্ধতা খুঁজে পাচ্ছে সে। বিরক্ত লাগছে তার সোহাগকে, ইচ্ছে করছে ওর নাক ফাটিয়ে দিতে, কিন্তু চাইলেও সেটা পারছে না। শোনো কবিতা, আল্লাহ যতদিন যার হায়াত রেখেছে সে ততদিনই বাঁচবে এই দুনিয়ায়। আল্লাহ জান কবজ করার জন্য আজরাইলকে পাঠায়, কোনো মানুষকে না। তোমার মায়ের মৃত্যুতে আমার কোনো কিছুই করার ছিল না। তুমি নিজেকে কেন দোষী ভাবছো? আন্টি বাবা আমাকেই দায়ী মনে করছে মায়ের মৃত্যুর জন্য। আমাকে কোলেও নেয়নি, আদরও করেনি। জন্মের পর আমাকে দেখেওনি, আম্মাই আমাকে নিয়ে এসেছিল। কাঁদতে কাঁদতে বলে কবিতা। তোমার বাবা ভুল ছিল কবিতা। আমরা কেউই কারো মৃত্যুর জন্য দায়ী নই। আমরা দুনিয়ায় আসি নিজেদের হক নিয়ে। আল্লাহ জন্মের আগেই আমাদের রিজিক লিখে রেখেছে। যেমন ধরো, তুমি এই যে খাবারটা খাচ্ছো, সেটা আমি রিজার জন্য প্লেটে তুলে রেখেছিলাম। রিজা বলেছিল পরে খাবে, কিন্তু মায়া তোমাকে এই খাবারটা দিয়েছে। তুমি যে খাবারটা খাচ্ছো, এইটা তোমার রিজিকে লেখা ছিল। রিজার জন্য হলে রিজা 2 দিন পরেও এই খাবারটাই খেত। আবার খাবার খাওয়ার সময় তুমি মায়াকে যে মাঝে মধ্যে মুখে তুলে খাইয়ে দিচ্ছ, খাবারের সেই অংশগুলোও মায়ার জন্য বরাদ্দ রাখা হয়েছে কবিতা। তুমি কক্সবাজার থেকে যে জিনিসগুলো মায়ার জন্য এনেছো, পাশের বাসার ছোট্ট মেয়েটার ভাগ্যেও সেগুলোর কিছু অংশ ছিল। তাই সে আজই আমাদের বাসায় এসেছিল। তুমি এই দুনিয়ায় আসবে, এইটা আল্লাহই চেয়েছিলেন কবিতা। তাই তুমি এসেছো। তুমি যা যা ভোগ করছো, সবকিছুই আল্লাহরই ইচ্ছা। তুমি কারো মৃত্যুর জন্য দায়ী নও। না তোমার মায়ের জন্য, না তোমার ভাই বোনের জন্য। তুমি কোনো কিছুর জন্যই দায়ী নও। কবিতার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে সাগরিকা, কিন্তু আন্টি, আমার জন্যই নতুন মায়ের জীবনটা এমন হয়ে গিয়েছে। আমার জন্যই দাদি এমন করেছে। সেটা তোমার দাদির দোষ। তুমি কি তোমার দাদিকে বলেছিলে এইসব করতে? বলনি। সে ভুল ছিল, তার অতিরিক্ত ভালোবাসা তোমাদের সবার জীবনকে এইভাবে গুঁড়িয়ে দিয়েছে। সে শুধু ভুলই করেনি, সে পাপও করেছে। একটা মাসুম বাচ্চাকে এই দুনিয়ার আলো দেখা থেকে বঞ্চিত করেছে। একটা মায়ের মন ভেঙেছে, আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবেন না। মায়া বলে, এইসব ভেবে মন খারাপ করিস না কবিতা। জীবনে এইরকম অনেক সময় আসবে যখন কোনো কিছুই হাতের নাগালের মধ্যে থাকবে না, কিন্তু আমাদেরকে আমাদের যত্ন নিতে হবে। খেয়ে নাও মা, খাবার সামনে রেখে কান্না করতে হয় না, আল্লাহ নারাজ হন। আম্মা, ফুপি কোথায় গিয়েছে? তোমার বাবার সাথে কোথায় যেন গিয়েছে, আসতে সময় লাগবে বলেছে। মামি, সাবিহা, সাব্বির কখন আসবে? ওদেরও আসতে সময় লাগবে, ওদের স্কুলে অনুষ্ঠান আছে। ও, কবিতা আফসোসের সুরে বলে, ইস, তোর ভাইকে আজ দুটো ভালোবাসার কথা বলতে পারলাম না রে। কি জ্বালা, কি জ্বালা। কবিতার কথা শুনে হু হু করে হেসে ওঠে সবাই। ভাইয়া, তুই মায়ার কাজিনকে চিনিসনি তাই না? কাব্য মুচকি হেসে বলে, না, চিনি না আমি। কত ছেলেকে তো সাহায্য করেছি, র্যাগিং এর হাত থেকে বাঁচিয়েছি। হবে হয়তো ওদের মধ্যে থেকে কেউ একজন। কবিতা হা হা করে হাসতে থাকে। হাসবে না মূর্খ, হাসবো না তো কি করব? যখন তুমি চিনোই না তাহলে শুধু শুধু কেন নাটক করতে গেলে? নাকি আমার বান্ধবীর সামনে নিজের স্মরণ শক্তির পরীক্ষা নিলে? ব্যঙ্গ করে বলে কবিতা, আরে বাজে কথা বলিস না, এরকম কোনো বিষয় না।
একজন মানুষ যেখানে আমাকে সালাম দিয়ে এতটা সম্মান দেখাচ্ছে, তাহলে আমারও তো উচিত তাকে সম্মান দেওয়া, তাই না? হুম, তা অবশ্য ঠিক। কাজটা তুই অবশ্যই ভালোই করছিস। আমি তো তোর আর বাকিদের মতো মূর্খ না। আমার তো জ্ঞান আছে। কবিতা রাগে ফুঁসতে ফুঁসতে বলে, অপমান করবি না বলে দিচ্ছি কিন্তু। কি আশ্চর্য! আমি কি তোকে বলেছি নাকি? তোর এত জ্বলছে কেন? আমাকে একটা সত্যি কথা বলবি? আমার দিব্যি? তুই আর কি এমন জিজ্ঞেস করবি যে দিব্যি লাগবেই? আগে বল, সে সত্য বলবি। আচ্ছা, বলবো। প্রশ্নটা তো আগে কর, তুই কি মাকে ভালোবাসিস? কাব্য থ হয়ে যায় কবিতার কথা শুনে। কি বলবে এইবার সে? এই মেয়েকে একবার বলে দিলে তো আর সিক্রেট থাকবে না কোনো কিছুই। মায়াকে জানিয়েই দিবে। ভাইয়া বল না প্লিজ। বাজে কথা বলিস না তো। তুই কিন্তু আমার দিব্যি দিয়েছিস, আর দিব্যি দিলে কি হয় জানিস তো? যার নামে দিব্যি দিবি সে মারা যায়। এইসব ছেলে মানুষের চিন্তা ভাবনা বাদ দে। তাহলে তুইও বল। কাব্য আর কোনো উপায় না পেয়ে বলে দেয়, হ্যাঁ, তোর বান্ধবীকে আমি ভালোবাসি। কবিতা আনন্দে চিৎকার দিয়ে উঠে বলে, সত্যি? আমি জানতাম এমনটাই হবে। সত্যি করে বলতো, ওর কিডন্যাপের দিন তুই কোনো স্টুডেন্ট পড়াতে যাসনি, তাই না? ওর পিছু নিয়েছিলি? কাব্য মাথা চুলকে বলে, হ্যাঁ। তুই ওকে ফলো করছিলি, তাই ওর বাড়ির অ্যাড্রেস তুই জানতি, তাই না? ওকে বাড়িতে ড্রপ করে দিয়ে আসার দিন ওর কাছে জানতে চাসনি ওর বাসা কোথায়, তাই না? তুই কি এখন ওকে বলে দিবি? বলিস না প্লিজ, আমি বলবো ওকে। কবিতা আর কিছু বলতেই যাবে, কিন্তু তার আগে ওদের মা এসে বলে, কবিতা, বাবা এসেছে, ড্রয়িং রুমে বসে আছে। কবিতা কাব্যকে একটা চিমটি দিয়ে ছুটে আসে ড্রয়িং রুমের দিকে। বাবা বাবা চেঁচাতে চেঁচাতে এসে দেখে ড্রয়িং রুমে তার নিজের জন্মদাতা বাবা বসে আছে। তাকে দেখেই তার মুখটা কালো হয়ে যায়। কবিতাকে দেখে তার বাবা উঠে তার কাছে এসে বলে, কেমন আছিস মা? কবিতা পিছনে ফিরে দেখে ইতিমধ্যে কাব্য আর মা এসে দাঁড়িয়েছে। কবিতা আর কিছু না বলে ছুটে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দেয়, আর এইদিকে তার নিজের বাবা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। এইটাই কি তার প্রাপ্য? এই করিডোরে কি করছে মায়া? মায়া পিছনে ফিরে দেখে সেখানে কাব্য স্যার দাঁড়িয়ে আছেন। মায়া তাড়াতাড়ি সালাম দিয়ে বলে, এমনি স্যার, একটু কাজ ছিল। তোমার সাথেটা কই? ওই একটু ওয়াশরুমে গিয়েছে। ওই তো আমাকে এইখানে এনেছে। ও, তোমার পড়াশোনা কেমন চলছে? এই তো চলছে ভালোই। ফিজিক্সে অনেক দুর্বল নাকি? আসলে হ্যাঁ, অনেকটাই। স্কুলে ঘাটতি ছিল ফিজিক্সে, এখন তাই কভার করতে প্রবলেম হচ্ছে। জীববিজ্ঞানের কি খবর? আমার সাবজেক্ট। তোমার ভালো রেজাল্ট না করলে তো এর দায় আমাকেই নিতে হবে। জীববিজ্ঞানের অবস্থা ভালোই স্যার, আপনি ক্লাসে তো ভালোভাবে বোঝাচ্ছেন, সেটুকুই যথেষ্ট। পরীক্ষায়ও ভালো রেজাল্ট করেছি এই বিষয়ে। ও, হ্যাঁ। তারপর যদি সমস্যা হয় আমাকে বলো, আমি সাহায্য করে দিব। আর না হলে আমার কিছু ফ্রেন্ড কোচিং সেন্টার চালাচ্ছে, সেখানে কথা বলে দেখতে পারো। মায়া হেসে বলে, এখন না স্যার, ফিজিক্স একটু আয়ত্তে আসুক তারপর। বাকি সাবজেক্টগুলো মোটামুটি ভালোই পারি। কাব্য আরো কিছু জিজ্ঞেস করতো হয়তো, কিন্তু তার আগে কবিতা এসে পড়ে। কবিতা মায়াকে নিয়ে যাওয়ার সময় পিছন ফিরে ইশারায় কাব্যকে কিছু একটা জিজ্ঞেস করলে কাব্য দুই দিকে মাথা নাড়িয়ে না সূচক উত্তর দেয়। কবিতা রেগে গিয়ে মায়াকে বলে, জানিস মায়া, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা হচ্ছে মানুষরূপী গরু। তাদের দিয়ে কোনো কাজই হয় না। মায়া কবিতার কথা না বুঝেই হা হা করে হাসে, আর কাব্য অপমানিত হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। আমাকে কি তোর পিয়ন মনে হয়? আর আমি কি মাংনা কাজ কর্মু? রাগে ফুঁসতে ফুঁসতে কাব্যকে বলে কবিতা, আরে বইন, বোঝার চেষ্টা কর, তুই পিয়ন কেন হবি? তুই শুধু দেখবি ওই সোহাগ বেটায় যেন কোনো সুযোগ না নিতে পারে। আর তোরে মাগনা কাজ করাবো কেন আমি? তোরে প্রাইভেট পড়ার টাকা আমি দিব, আর তোরে রোজ আনা নেওয়ার দায়িত্বও আমার। তোমার ধান্দা বুঝি না আমি, তাই না? এইগুলো তো তুই তোর জন্য করবি, আর আমার জন্য কি করবি? মানে বিনিময়ে আমি কি পাবো? তোরে প্রতিদিন একটা করে ডেইরি মিল্ক খাওয়াবো। শুকনো কথায় চিড়ে ভিজে না রে কাব্য, দামি কিছু বল। কাব্য শেষে হাল ছেড়ে দিয়ে বলে, তুই বল কি চাস? কবিতা একটা বিটকেলে হাসি দিয়ে বলে, বেশি কিছু চাই না ভাই আমার, শুধু সপ্তাহে 2 দিন চাইনিজ খাওয়াবি। 2 দিন বেশি হয়ে যায় না? একদিন ভালো হবে না? তুই কি চাস আমি মায়াকে সবকিছু বলে দিই? কাব্য গোমরা করে বলে, আচ্ছা 2 দিন, এই তো আমার ভালো ভাই। এত পাম দিতে হবে না। তুই এখন মায়াকে কল দিয়ে বল যে তুই ওর সাথে ফিজিক্স পড়তে চাস, এখনই দিতে হবে। হ্যাঁ, এখনই দিতে হবে।